শেষ মুহূর্তে বাড়ির পথে লাখো মানুষের ঢল। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছে ধরছেন বাড়ির পথ। সড়কে কোথাও কোথাও ধীরগতি। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। একটা গাড়ি পাই না, বাস নাই, এদিকে কোনো বাস পাই না। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশেও কিছু স্থানে চলছে উৎসব। চট্টগ্রামে প্রাইভেট কারে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত 2, গুলিবিদ্ধ আরও 2 জন হাসপাতালে। দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ জড়িত অভিযোগ আহতদের। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল। নেতানিয়াহুর হামলায় হুমকিতে জিম্মিদের জীবন, বলছে স্বজনরা। গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা। যমুনা নিউজ আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। আগামীকাল বা পরশু ঈদ। সড়কপথে এখনো বাড়ি ফেরার মানুষের ঢল। সড়ক মহাসড়কগুলোতে নির্বিঘ্ন আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খাড়াজোড়া সহ পয়েন্টগুলোতে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে। বড় ধরনের যানজটের ভোগান্তি নেই, তবে বরাবরের মতোই এবারের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপে বাড়ির পথ ধরেছেন। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,21 লাখ টাকার। কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1,000-1,200 টাকা লিখা, গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা পাওয়া যাচ্ছে বগুড়া। গাড়ির চাপ রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। মোটর সাইকেল করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,07,00,000 টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। পথের অবস্থা খুবই ভালো। আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। পাটুরিয়া ফেরিঘাটেও সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। লঞ্চেও বেড়েছে যাত্রীদের চাপ, তবে স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। ঢাকা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। দর্শক, শেষ মুহূর্তে যাত্রার খবর জানাতে দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা সকাল থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, জানাচ্ছেন সবশেষ খবর। এই মুহূর্তে আবারও সহকর্মীদের কাছে যেতে চাই, জানবো কি অবস্থা সড়ক মহাসড়কের। প্রথমে যাচ্ছি রেদওয়ানের কাছে। রেদওয়ান রয়েছে সদরঘাট লঞ্চঘাটে। সদরঘাটে আছেন রেদওয়ান, আপনি জানি আমরা সকলেই সকাল থেকে, কেমন দেখছেন অবস্থা? বেলা বাড়ার সাথে সাথে চাপ কিছুটা কমলো কিনা? কলি, বেড়া বাড়ার সাথে সাথে চাপ কিছুটা কমলেও ঠিক এই মুহূর্তের একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই গ্লোরি অফ শ্রীমঙ্গল নামে একটি লঞ্চ, যেটি আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল 7টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বেলা 11টা বেজে গেলেও কিন্তু সেই লঞ্চটি এই টার্মিনাল ছাড়েনি, যার কারণে এক পর্যায়ে যাত্রীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে এইখান থেকে যে সেনা সদস্যদের হস্তক্ষেপেই কিন্তু সেই লঞ্চটি ঠিক বেলা 11টা বাজেই ছেড়ে যায়। এবং এইখানের যে পরিস্থিতি বর্তমানে, এই
এই সদরঘাটে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে আর্মির সাথে সাথে পুলিশ, র্যাব অর্থাৎ 3 বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন আছেন। সকালে আমরা যতটা ভিড় দেখাচ্ছিলাম, বেলা বাড়ার সাথে সাথে এখন ভিড় খানিকটা কম, যেহেতু বিভিন্ন রুটে এখন পর্যন্ত প্রায় 30টিরও অধিক লঞ্চ ছেড়ে গেছে, তাই এখন ভিড় তুলনামূলক কম। তবে আবারও দুপুরের পর কিন্তু আবারও বিভিন্ন গন্তব্যে লঞ্চগুলো ছেড়ে যাবে, সেই প্রিপারেশনই কিন্তু এখন পর্যন্ত এই সদরঘাট টার্মিনালে চলছে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে সদরঘাট এই টার্মিনাল পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তার আগমনকে কেন্দ্র করেই কিন্তু এখানে বিভিন্ন যাত্রীদের চেকিং করে ঢোকানো হচ্ছে এবং বেশ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এবং যখনই আমরা এমন কোনো অভিযোগ পাচ্ছি যে লঞ্চের ছাড়তে বিলম্ব হচ্ছে এবং যদি এরকম দেরি হয়ে যায় কোনো লঞ্চ ছাড়তে, এর পরপরই কিন্তু আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েই কিন্তু সেগুলো সমাধান করা হচ্ছে। সেনাবাহিনী সহ BIWT এর সদস্যরাও কিন্তু সেগুলো নিরসনে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা এমনটি দেখতে পেয়েছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। ধন্যবাদ আপনাকে রেদওয়ান। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে রেলপথ আর সড়ক পথের ঈদযাত্রার খবর একটু জানাতে চাই। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন কমলাপুর রেল স্টেশনে। আরিফিন, সকাল থেকেই আপনি কমলাপুর রেল স্টেশনের খোঁজ খবর রাখছেন, বেশ কিছু শিডিউলের তথ্য জানাচ্ছিলেন আগের সংবাদগুলোতে। এই পর্যায়ে কেমন অবস্থা দেখছেন? ট্রেনের শিডিউল ঠিকঠাক আছে কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন, সবশেষ তথ্য একটু আমাদের জানাবেন। ধন্যবাদ কলি। একেবারে শেষের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যাত্রীদের চাপ খানিকটা কমেছে। সকাল থেকে যে পরিমাণ যাত্রী ছিল, একেবারে উপচে পড়া ভিড় ছিল, এখন অনেকাংশেই কম। হয়তো আপনি আমার এই ছবিতেও দেখতে পাচ্ছেন যে একেবারেই যাত্রী সংকট বা যাত্রীদের উপস্থিতি একেবারেই স্বাভাবিক দিনের তুলনায় অনেকাংশে কম দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এসেছিলেন, তিনি এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকটি ট্রেনে গিয়ে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি এরপর গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলার চেষ্টা করছেন যে এবার তাদের কিছু কৌশলের কারণে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন এবং এই স্বস্তি যখন ফেরার পথে সেটি অব্যাহত থাকবে। এবং তিনি কৌশলের কথা গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলার চেষ্টা করেছেন যে এবার তারা দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, এই মূল মন্ত্রে আসলে তারা উদ্বুদ্ধ করেছেন দলে এখানকার যে কর্মকর্তা কর্মচারী এবং প্রত্যেককে, যার ফলে একটা শৃঙ্খলা আর বিষয়ে তারা সবচেয়ে বেশি কঠোর ছিলেন। এর কারণেই মূলত এই সুফল সাধারণ মানুষ পাচ্ছেন এবং সেই সঙ্গে লম্বা ছুটি তারও একটি বড় একটি কারণ রয়েছে। এর পাশাপাশি রেলওয়ে ডিজি তিনি বলছেন যে যেহেতু এবার প্রথম আপনি জানেন যে যমুনা রেল সেতু চালু হয়েছে এবং যমুনা রেল সেতু চালু হওয়ার কারণে প্রায় 30 মিনিট সময় কমেছে। এর ফলেও কিন্তু নির্ধারিত যে সময় ট্রেনগুলো ঢাকায় আসার কথা ঠিক সেই সময় ঢাকা আসছে এবং নির্ধারিত সময় সেগুলো ঢাকা থেকে একেবারেই তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। সব মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার চেষ্টা করছেন তারা খুশি সরকারের তরফ থেকে এবং তারাও সাধারণ মানুষও খুশি একটি স্বস্তির ঈদ যাত্রা মানুষকে উপহার দিতে পেরে। কলি। জি, ধন্যবাদ আপনাকে আরিফিন। দর্শক, আমার আরেক সহকর্মী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েজ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আরাফাত রায়হান সাকিব। সাকিব, একটু জানাবেন টোল প্লাজায় গাড়ির চাপ কেমন? স্বাভাবিক সময় এই সময় আমরা জানি যে গাড়ির একটা বাড়তি চাপ পড়ে, সকালবেলায়ও সে খবর আপনি জানাচ্ছিলেন। এই মুহূর্তের সবশেষ কি অবস্থা দেখছেন? কলি, আসলে দেখুন সকাল থেকে যে পরিস্থিতি ছিল এই মুহূর্তে পরিস্থিতি যানজটে কিংবা চাপের পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তরণ হয়েছে। ঠিক এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সময়ের মতো হয়ে এসেছে এবং এই যে আজকে যে শেষ দিনের ঈদ যাত্রা কিংবা শেষ সময়ের যাত্রা, সেই শেষ সময়ের যাত্রা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক এই মুহূর্তে যে চিত্র সেটিতে বলা যাচ্ছে। কারণ সকালবেলাও আমরা দেখেছি যে ব্যক্তিগত যানবাহন, গণপরিবহন, বিশেষ করে বাসের কিন্তু কিছুটা সারি এই টোল প্লাজার অভিমুখে এবং সেটিও কিন্তু এখন নেই। এবং যেসব যানবাহন এই মুহূর্তে আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভিমুখে ছুটেছে তাদের কিন্তু আসলে কোনো রকমের আসলে যাত্রাপথে ভোগান্তির কিংবা থেমে থাকার কিংবা যানজটের চিত্র নেই। এবং যেসব যানবাহন আসলে ঢাকা থেকে আসছে সেই সব যানবাহনের যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে ঢাকার কয়েকটি পয়েন্টে তাদের আসলে কিছুটা যানজট কিংবা গাড়ির সারির মধ্যে
পড়তে হয়েছিল, কিন্তু যখনই তারা এক্সপ্রেস ওয়েতে উঠে গিয়েছে যেসব যানবাহন, এরপর কিন্তু খুব একটা তাদের ভোগান্তি হয়নি এবং সেখান থেকে পদ্মা সেতুর অভিমুখে আসা পর্যন্ত কিন্তু তাদের ভোগান্তি নেই। এবং যেহেতু এই মুহূর্তে আসলে টোল প্লাজায় তেমন গাড়ির সারি নেই, সেক্ষেত্রে কিন্তু যেসব যানবাহন এই টোল প্লাজায় এই মুহূর্তে আসে তারা কিন্তু সহজেই পাড়ি দিতে পারছে। এবং আমাদেরকে টোল প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল কিন্তু প্রায় 37,000 যানবাহন পাড়ি দিয়েছে এবং এই থেকে কিন্তু 4,07,00,000 টাকার মতো টোল আদায় হয়েছে এবং এই ধারা আজকে অব্যাহত থাকার মতন একটি সম্ভাবনার কথা তারা জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকালেই মক্কা এবং মদিনায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরে। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও আজ ঈদ। বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করছেন মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব। পরিবার থেকে হাজার মাইল দূর থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসীরা। এখন রিয়াদে আছি, ঈদগাতে ঈদের নামাজ কালাম। তো দেশে ও প্রবাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মা বাপ ছাড়া ঈদ খুব কষ্টদায়ক, তবুও কি করবো, আর প্রবাস জীবন তো, তাহলে ঈদটা কোনো রকম কাটাতে হয়। সৌদি আরবের সাথে মিল রেখে ঢাকায় উদযাপন করছে কয়েকশত মানুষ। মুসলিম উম্মাহ বাংলাদেশ সংগঠন এই ঈদ জামাতের আয়োজন করে। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সকাল 7:30টায় শুরু হয় ঈদের প্রথম জামাত। সকাল 8:15 এবং 9:15টার সময় দুটি জামাত হয়। মুসল্লিরা বলেন, ধর্মীয় বিধান মেনেই তারা এমন রীতি পালন করছেন। পুরো বিশ্বের একটি চাঁদ এবং তা একদিনই দেখা যায়, এই রীতিকে বিশ্বাস করেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা। কোনদিন একই দিন যে চাঁদ দেখা যাবে না একসাথে, কারণ পৃথিবী গোল। বিশ্বের যে কোনো জায়গায় উঠুক, এক জায়গায় উঠছে তো, আর উঠলেই হলো আলহামদুলিল্লাহ। এক একটা জাতির জন্য এক একটা চাঁদ না, বাংলাদেশের একটা চাঁদ আর ফ্রান্সের একটা চাঁদ তা না। পশ্চিমা বিশ্ব থেকে পূর্ব বিশ্ব একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন করা, সিয়াম পালন করা সম্ভব। চট্টগ্রামে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে 2 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 2 জন। গতরাতে বাকলিয়া এক্সেস রোডে এই ঘটনাটি ঘটে। আহতরা জানান, শাহ আমানত সেতু সংলগ্ন বালুমহল থেকে ফিরছিলেন তারা। এক পর্যায়ে 10 থেকে 12টি মোটরসাইকেল নিয়ে আসা সন্ত্রাসীরা তাদের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে। এ সময় আবদুল্লাহ এবং মানিক নামের 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ হৃদয় এবং রবিন চিকিৎসাধীন অবস্থায় আছে। আর এই ঘটনার সাথে দুবাই প্রবাসী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন জড়িত বলে অভিযোগ করেছে আহতরা। তাদের ধারণা, গাড়িতে থাকা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা তো গুলা নিয়ে গেছে কিনা, আমরা কি হয়েছে আমরা এখনো কিছু জানি না, জানলে বলবো আর কি। ফুল প্রিপারেশন নিয়ে আসছে, বাট ওরা প্রায় 100-200 রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদেরকে দূরাইছে ওরা। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলিতে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 11 জনকে। পুলিশ জানিয়েছে, গতরাতে নগরীর আরামবাগ মসজিদের অপর পাশে একটি ভবনে লাভলু ওরফে কালা লাভলুর বাহিনীর সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনীর 4 সদস্য এবং 2 সন্ত্রাসী আহত হয়। গ্রেফতার করা হয় লাভলু সহ 12 জনকে। অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। নাটোরে কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। শনিবার রাতে শহরের লালবাজারের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, গত 24 মার্চ রাতে সিংড়ায় যুবদল নেতার নেতৃত্বে ছাত্রদলের 4 জন ট্রান্সফরমার চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা আটক করে তাদের পুলিশে দেয়। আর এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 যুগ্ম আহ্বায়ক উদয় মিজান এবং আদনান ঘটনা জানতে থানায় যায়। আর এ সময় কোনো কারণ ছাড়াই থানার ওসি সহ আরও কয়েকজন পুলিশ তাদেরকে আটকে রেখে নির্যাতন করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতারা গিয়ে তাদের ছাড়িয়ে নেন। পরে হাসপাতালের চিকিৎসকরা
চিকিৎসা শেষে সিংড়া থানায় ওসি সহ জড়িতদের বরখাস্তের দাবি জানায় ভুক্তভোগীরা। তবে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে থানা পুলিশের পরিদর্শক। অভিযুক্ত অফিসার ইনচার্জের কোনো বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনায়। হামিম গ্রুপের জিএমকে অপহরণের পর হত্যায় জড়িত 4 আসামির সবাইকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব 1-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় কোম্পানি কমান্ডার মেজর আহনাফ রশিফ বিন হালিম। বলেন 23 মার্চ হামিম গ্রুপের জিএম মোহাম্মদ আসানুল্লাহ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে র্যাবের কাছে ভুক্তভোগীর পরিবার এবং হামিম গ্রুপের কোম্পানির প্রতিনিধিরা অভিযোগ করেন 25 মার্চ উত্তরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে প্রাথমিকভাবে ড্রাইভার সাইফুলকে শনাক্ত করা হয়। বাকি সবাই ছিল তার সহযোগী। তারা তুচ্ছ ঘটনা এবং লোভে পড়ে ঈদের আগে অর্থ আত্মসাৎ করার জন্য অপহরণ করে জিএম আসানুল্লাহকে পরে তাদের নির্যাতন করে মৃত্যু ঘটায়। মিশর ও কাতারের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। তবে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দিয়েছে ইসরায়েল। শনিবার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস নেতা খলিল আল হায়া। ইসরায়েল হামাস দুপক্ষ চুক্তিতে সম্মত হলে গাজায় কার্যকর হবে 50 দিনের যুদ্ধবিরতি। মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি 5 ইসরায়েলি নাগরিক। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়। বিকল্প চুক্তির মুখে খোলেনি কেউই। এখনো হামাসের হাতে জিম্মি আছে 59 ইসরায়েলি। ধারণা করা হচ্ছে জীবিত আছে 24 জন। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে হামলা শুরু করে জিম্মি ইসরায়েলিদের জীবন হুমকির মুখে ফেলেছেন বলে ক্ষোভ ছাড়ছেন স্বজনরা। শনিবার স্থানীয়দের পাশাপাশি রাজধানীর তেল আবিবের প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েলি নাগরিক পরিবারদের সদস্যরা। ইসরায়েলি পতাকা হাতে সরকার বিরোধী স্লোগান দেয় হাজারো মানুষ। গাজায় পুনরায় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ছাড়া জিম্মিদের উদ্ধার সম্ভব নয় বলে উদ্বেগ প্রকাশ করেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় জিম্মিদের পরিবার। আন্দোলনে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। আটক করা হয়েছে অনেককেই। মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার মান্দালায় তাকে উদ্ধারকর্মীরা। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। শনিবার ওই নারীকে উদ্ধারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। ধারণা করা হচ্ছে এখনও চাপা পড়াদের মধ্যে অনেকেই জীবিত আছে। তাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। সরঞ্জামের সংকটে খালি হাতেই চলছে এই উদ্ধার তৎপরতা। এদিকে যুক্তরাষ্ট্রের একটি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানি ছাড়তে পারে 10,000।အစာအုပ်ပြန်များတွင်ပိတ်မိနေတဲ့သူများအားအများဆုံးကယ်ထုတ်ဆောင်